আপনার এই কথা নিয়ে আমার তীব্র আপত্তি আমি জানিয়ে রাখলাম। তারা সিরিজ হারতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। যতগুলো হোম সিরিজ সাদা বলে হয়েছে তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং হওয়ার একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে। সাউথ আফ্রিকার জিম্বাবুয়ের কন্ডিশন কিন্তু এক না। টানা 3 বিশ্বকাপে যদি গ্রুপ পর্ব থেকে বাদ পড়তো তাহলে খুব বেশি আলোচনা করতেন না। দেব চৌধুরী, শুভ সকাল। ভাবছিলাম যে প্রথমে টেস্ট নিয়ে আলোচনা করব, কিন্তু যেহেতু আসলে ক্রিকেট অস্ট্রেলিয়া আলোচনা ঢুকেই গেছে, আমরাও শুরু করি। বলা হচ্ছে শক্তিশালী দল নিয়ে আসছে, মানে দেখা যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড আমাদের দেশে আসলে আমরা বলি বি টিম নিয়ে আসছে, সি টিম নিয়ে আসছে। এবার কোন টিম নিয়ে আসছে? আমি তার আগে বলি, সেটা হচ্ছে যে আপনি শুরুতে বলছিলেন যে 3 স্টার হেজেলউড, প্যাট কামিংস এবং হচ্ছে আপনার মিচেল স্টার্ক জায়গা পাননি। আপনার এই কথা নিয়ে আমার তীব্র আপত্তি আমি জানিয়ে রাখলাম। জায়গা পাননি এটা মানে আমি জানি আপনি কিভাবে বলেছেন, বাট দ্য রিয়েলিটি ইজ এই 3 জনকে না রেখেও তারা যে বেঞ্চটা পরীক্ষা করতে চায়, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বাট পার্সোনালি আমি খুব খুশি হতাম যদি এই 3 জনকে বাংলাদেশের মধ্যে, তাদেরকে আসলে টাইম দেওয়া হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, তাদের অনেক কাজ আছে আসলে, অনেক কাজ, দ্যাট ইজ ফাইন। কিন্তু হয় না যে একটা ওই ফ্যান বেজ একটা ব্যাপার থাকে, মানে ফ্যানের চাওয়া। তো বাংলাদেশের মাটিতে তাদের খেলতে দেখা, বল করতে দেখা, এটা একটা এক্সাইটিং ব্যাপার। আপনি নাথান এলিসকে বা ডুয়ার্সিউসকে বল করতে দেখলে আপনার যা লাগবে, মিচেল স্টার্ককে বল করতে দেখলে সেটা লাগবে না, ইভেন আপনি অস্ট্রেলিয়ার ক্রিকেট সাপোর্টার না। সো জিনিসটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে প্রধান নির্বাচক জর্জ বেরি, তিনি তার স্টেটমেন্টে স্পষ্ট করে বলেছেন যে ব্লেন্ড অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউথ, খুবই কমন একটা কথা, কিন্তু অস্ট্রেলিয়ানরা এটা মিন করে। তাদের যে ক্রিকেট কাঠামো বা সিস্টেম বা কালচার, তারা এটা মিন করে এবং সেভাবেই হচ্ছে তারা ওই ব্লেন্ডটাকে রেডি করতে চেয়েছে যে ইন্টারন্যাশনাল লেভেলের এক্সপোজারটা যত বেশি দেওয়া যায়। কেননা অস্ট্রেলিয়ানদের জন্য একটা ইংল্যান্ড ট্যুর, একটা সাউথ আফ্রিকার ট্যুর যতখানি চ্যালেঞ্জিং, তাদের অভ্যস্ততা বিবেচনায় বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়া ট্যুর কিন্তু তার চেয়ে একটু বেশি চ্যালেঞ্জিং, উইকেট কন্ডিশন সব কিছু মিলিয়ে। সো আমার মনে হয় যে আপনি যখন অস্ট্রেলিয়ান টিমে, স্পেশালি ওডিআইয়ের কথা বলছি, যেহেতু ওডিআইটা আগে শুরু হচ্ছে, যে পার্টিকুলার কিছু নাম দেখছে আপনার ম্যাট রেনশো, ট্রাভিস হেড কিংবা ধরেন মার্শ, এই নামগুলো যখন দেখবেন বা অ্যালেক্স কেরি, তখন আপনি ধরে নিতে বাধ্য যে অস্ট্রেলিয়া তাদের প্রবেবল, মানে ওই অর্ডার থেকে বেস্ট পসিবল টিমটাই পাঠাচ্ছে। এবং এটা বাংলাদেশকে সমীহ করার যে ব্যাপারটা সেটা যেমন আছে, এবং একই সঙ্গে তারাও তাদের ওই শক্তির জায়গাটা আরেকটু ঝালিয়ে আরেকটু বেশি শক্তিশালী হতে চায় বলে আমার মনে হয়েছে। এবং টি-20 টিমটা যদি আপনি দেখেন, খুব বেশি বদল নেই, টিম ডেভিডের মতো 2-1 হয়তো বদল আছেন। সো অস্ট্রেলিয়ার এই সিরিজটা বাংলাদেশের জন্য রিসেন্ট টাইমের মধ্যে যতগুলো হোম সিরিজ সাদা বলে হয়েছে তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং হওয়ার একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে। এবং এটা বাংলাদেশের জন্য ইকুয়ালি একটা অপরচুনিটি যে অস্ট্রেলিয়ার অলমোস্ট ফুল স্কোয়াডটাকে সামনে পাওয়া এবং তাদের মোকাবেলা করা, এবং একই সঙ্গে তাদের এগেনস্টে ওই অল আউট পারফর্মটা করা। সো ইকুয়ালি চ্যালেঞ্জ রয়েছে অস্ট্রেলিয়ার জন্য, বাংলাদেশের জন্য। বাট অস্ট্রেলিয়া এত ভালো একটা দল দেয়, মানে বিং এ ক্রিকেট ফ্যান আমি খুব খুশি। এক্স্যাক্টলি, ব্যাপারটা কিরকম, অস্ট্রেলিয়া যে আসলে খুব ভালো সময়টা কাটাচ্ছে ব্যাপারটা সেটা না, তারা সব ফর্মেটেই ধুকছে, সে কারণে তারা আসলে সব সিরিজকেই এখন বেশ সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করছে। কারণ বাংলাদেশের ইমিডিয়েট আগেই তো তারা পাকিস্তানে যাবে, সেখানে খেলবে, তারপরে বাংলাদেশে আসবে, সব কিছু মিলিয়ে তারাও আসলে ওয়েল প্রিপেয়ার্ড হতেই চায়। আগামী বছর ওয়ার্ল্ড কাপ আছে, সব মিলিয়ে একটা ব্যাপার হচ্ছে যে ওয়ার্ল্ড কাপটা যদি শুধুমাত্র সাউথ আফ্রিকাতে হতো সেটা একরকম, আপনি পাশাপাশি হলেও খেয়াল করে দেখবেন যে সাউথ আফ্রিকার জিম্বাবুয়ের কন্ডিশন কিন্তু এক না। হ্যাঁ, আইসিসি ইভেন্ট, সেখানে প্রত্যেকটা যে কয়টা দেশে খেলা হবে প্রত্যেকটা দেশের উইকেটের মধ্যে একটা সিমিলারিটি থাকবে, কিন্তু তারপর ওই যে আপনি বললেন না যে ওয়েল প্রিপেয়ার্ড, আপনি সবশেষ ওয়ার্ল্ড কাপগুলো যদি দেখেন, অস্ট্রেলিয়া দল হিসেবে আমরা যে অস্ট্রেলিয়াকে দেখে অভ্যস্ত, সেই অস্ট্রেলিয়ান দলকে কিন্তু আমরা সেভাবে হয়তো স্পেসিফিক্যালি টি-20তে পাইনি। কিন্তু অস্ট্রেলিয়ার নামটার মধ্যে একটা ব্যাপার আছে, 2023 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। সো আপনি এই দলটাকে কোনো রাইট অফ করতে পারবেন না। বাট ইয়েস, যে আপনার শক্তি, যেটা আমি আগেই বলছিলাম, যে আপনার শক্তির জায়গাটাকে একদম ঝালাই করে না, যে ভাই এর বাইরে আর কোনো কিছু হবে না, আমি পারবো। সো পাকিস্তান, বাংলাদেশ এই যে অলমোস্ট সিমিলার কন্ডিশনে তারা ট্যুরটা করবে, এটা আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার নেক্সট যে ওয়ার্ল্ড কাপ মিশনটা, সেই ওয়ার্ল্ড কাপ মিশনের অবশ্যই প্রিপারেশনের পার্ট। এবং একই সঙ্গে এই অস্ট্রেলিয়া টিমটা অজেয় অস্ট্রেলিয়া টিম সেটা আমি বলবো না, কিন্তু অজেয় হওয়ার জন্য প্রবেবল যা যা করা দরকার এই অস্ট্রেলিয়া টিম সেটা করবে, এবং সেটাই আপনি আউটকামটা হয়তো দেখতে পারবেন পাকিস্তান এবং বাংলাদেশ সিরিজ। তারা সিরিজ হারতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু তাদের মধ্যে এই ব্যাপারটা থাকবে বলে আমার মনে হয়, বিং দ্য অস্ট্রেলিয়ানস। রাইট। আর আপনি তো বলেই দিয়েছেন যে অস্ট্রেলিয়ার নামটার মধ্যে একটা এক্সট্রা স্পাইস আছে, সো তারা আসলে রাইট, তাদেরকে আমরা কখনোই বলতে পারবো না যে অস্ট্রেলিয়া হারিয়ে গেছে, কিন্তু ওই যে অস্ট্রেলিয়া শুনলেই মনে হয় তারা আসলে ফাইনালিস্ট হবে, যেখানে যেভাবে ওই যে এক্সপেকটেশনসের জায়গাটা অনেক বেশি, যে কারণে হচ্ছে অস্ট্রেলিয়ার মতো টিম, লেটস সে জার্মানির জায়গায় যদি ধরেন এক্স ওয়াই জেড কোনো অন্য ইউরোপিয়ান টিম, ধরেন সুইজারল্যান্ড, টানা 3 বিশ্বকাপে যদি গ্রুপ পর্ব থেকে বাদ পড়তো তাহলে খুব বেশি আলোচনা করতেন না।
কিন্তু জার্মানির মতো টিম যখন কোনো ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16 গিয়েও বাদ পড়বে, আরে জার্মানির তো খারাপ অবস্থা, এটা আপনি বলবেন। সো অস্ট্রেলিয়ার ব্যাপারটাও ক্রিকেটে ওইরকম আর কি। নিশ্চয়ই, আর আমরা এনজয় করি অস্ট্রেলিয়াকে ওইভাবে দেখতে, যে তারা আসলে অস্ট্রেলিয়ান ক্রিকেটটা আসলে এক্সাইটিং ক্রিকেট। রাইট। আমরা একটু বাংলাদেশের ক্রিকেটে চলে আসি। মানে এখন বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ চলছে, এক এক দিন এক এক রকম চেহারা দেখছি। প্রথম দিন আমরা দেখলাম যে পেসার পেল আব্বাস, তিনি পেলেন 5 উইকেট। তারপরের দিন মিরাজ পেয়ে গেলেন। মানে উইকেট আসলে কেমন বিহেভ করছে? আমার কাছে এখনো পর্যন্ত মনে হয়েছে যে মিরপুর টেস্টের যে উইকেটটা ভালো উইকেট, ভালো উইকেট। এখন কার পক্ষে, মানে এই মুহূর্ত পর্যন্ত যদি দেখেন, মানে একদম কালকের শেষ বিকেল পর্যন্ত ব্যাটার না বোলারদের পক্ষে আছে? ইকুয়ালি। এই ইভেন উইকেট হওয়ার কারণে হচ্ছে আমি ভালো বললাম, কারণ আপনি দেখেন যে যারা ভালো উইকেটে সময় দিয়েছেন, পজিটিভ থেকেছেন, স্ট্রোক পে করেছেন, এবং যারা মোটামুটি পজিটিভ বা নেগেটিভ ব্যাটিংই করেছেন, লেটসে মুশফিকুর রহিম কিংবা মুমিনুল, তারাও কিন্তু রান পেয়েছেন। তো জিনিসটা হচ্ছে যে আমার মিরাজের 5 উইকেটই প্রমাণ করে, এবং আরেকজন পেসার যিনি বেসিক্যালি সুইং বোলার, তার 5 উইকেটও প্রমাণ করে যে এই উইকেটে বোলারদের জন্য কিছু না কিছু আছে। হ্যাঁ, 4th ডে আপনার কখন থেকে উইকেট ভাঙবে আমি জানি না, কিন্তু নর্মালি চতুর্থ দিন শেষ সেশন বা পঞ্চম দিনে গিয়ে উইকেটটা ভাঙা শুরু হয় নর্মালি টেস্ট, একটা বেসিক টেস্ট উইকেটে যেটা হয়। আমার মনে হয় যে এই যে এই টেস্টটার রং বদল করেছে চমৎকারভাবে। বাংলাদেশের সুযোগ ছিল 500 করার, বাংলাদেশ মিডল অর্ডারের নেগেটিভ ব্যাটিং প্রপার অ্যাপ্রোচে না যাওয়া, সেটা বাংলাদেশকে 413-র মধ্যে থামিয়ে দিয়েছে। পাকিস্তানের সুযোগ ছিল একটা ভালো লিড নেওয়া, ভালো লিড মানে অন্তত 50 রানের লিড নেওয়ার, পাকিস্তান সেই অপরচুনিটি তৈরিও করেছিল। মিরাজ দারুণভাবে লিড করেছেন, তাসকিন দারুণ বল করেছেন, এবং এইখানে বাংলাদেশ টিম, আমি আবারও বলবো যে একটা ট্রিক হয়তো মিস করে গেছে। আপনি তাইজুলকে যদি দেখেন, বাংলাদেশের ক্রিকেটে গত 10 বছরে এভারেজ হিসেব করলে তাইজুলের চেয়ে বেশি বোলিং কয়জন বোলার করেছে আমি জানি না, স্ট্যাট খুঁজে বের করতে হবে সেই তাইজুল কয় ওভার করেছেন। সো পাকিস্তানের টপ 5-এর সবাই বাহাতি, টপ 9-এর 7 জন বাহাতি। এটা খুব আনইউজুয়াল একটা 11, এরকম 11 আপনি খুব বেশি দেখবেন না। সেখানে আপনি শুধুমাত্র মুখস্থ বিদ্যার খাতিরে তাইজুল, আপনার এক্সপিরিয়েন্স স্পিনার, এই খাতিরে আপনি তাকে নেওয়া হলো কিনা এটা আমি জানি না। তবে আমি আবারও বলি যে নাইমকে নিলে বোধহয় বেটার হতো পাকিস্তানের লাইন আপ বিবেচনায়, কারণ ম্যাচ আপটা কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার করে। মিরাজ তার প্রমাণ। কিন্তু আবার যে একটা ব্যাপার আছে যে মিরপুর থাকলে তাইজুল থাকবে না, এরকম একটা, আমি সেটাই বললাম যে মুখস্থ বিদ্যার কারণে যদি নেওয়া হয়ে থাকে তাহলে আমি বলবো যে ডিসিশনটা সঠিক। মিরাজের বোলিং নিয়ে কি বলবেন? কারণ মিরাজ নিজেই বলছিলেন ম্যাচ শেষে যে স্পিন ধরছিল না, তিনি জানেন আসলে যে এখানে আসলে যদি অ্যাটাকিং বোলিং করতে যান তাহলে আসলে কোনো ফায়দা হবে না। তিনি তার মতো করে বোলিং করার চেষ্টা করেছেন এবং রেজাল্টও পেয়েছেন। যেটা আপনি বলছেন যে পাকিস্তান চাইলে তারা লিড নিতে পারতো, সেই সুযোগটা তারা হারিয়েছে। তারা 20 রানে খুব সুন্দর 4 উইকেট হারিয়ে ফেলেছে। সবকিছু মিলিয়ে মিরাজকে নিয়ে আমরা অনেক সময় কথা বলি যে তিনি একটু কি ওভাররেটেড কিনা। গতকাল তার আসলে বোলিং বা পারফরম্যান্স, টেস্টের মিরাজ ওভাররেটেড না, টেস্টে মিরাজ বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার এই মুহূর্তে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সাদা বলের মিরাজ যতটুকু এভারেজ, টেস্টের মিরাজ ঠিক ততখানি প্রবাবলি। হ্যাঁ, এই যে মিরাজ বললেন না যে বলে স্পিন ধরছিল না, এটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে যে কি হচ্ছে। এই যে স্পিন ধরছে না, বোলার হিসেবে আমি কিভাবে অপারেট করব? স্ট্যাম্প অ্যাটাক করব, লুজ ডেলিভারি করে তাকে প্রভোক করব মারার জন্যে, নাকি একদম টাইট লেন্থে বল করব? মিরাজ যেটা করেছেন যে যখনই বুঝতে পেরেছেন উইকেট থেকে খুব বেশি ফায়দা নেই, নট নেসেসারি স্পিন, উইকেট যখন আপনার আনইভেন হয়ে যায়, একটু বলে একটা উঠছে একটা নামছে এরকম হয়, তখনও বোলাররা ফায়দা পান। সেটা যখন থাকবে না তখন আপনার ওই স্ট্র্যাটেজিতেই যাইতে হবে যে ইদার আপনি স্ট্যাম্পটা অ্যাটাক করবেন, কন্টিনিউয়াস অ্যাটাকটা করে যাবেন, অথবা একটা পার্টিকুলার চ্যানেল ধরে রান কনসিড করবো না বা রান বেশি দেবো না, এরকম মেন্টালিটিতে বল করবো। মিরাজ যেটা করেছেন, হি ট্রাই টু অ্যাটাক দ্য স্ট্যাম্পস। সো এই যে অ্যাডজাস্টমেন্ট, এই যে এক্সপিরিয়েন্সটাকে ব্যবহার করা দুর্দান্ত, এটা নিয়ে মানে তর্ক করার কোনো সুযোগ নেই। একই সঙ্গে বাংলাদেশ যে পেস অ্যাটাকটা সাজিয়েছে, আমার মনে হয়েছে এই পেস অ্যাটাকটাতে ভ্যারিয়েশনটা কম। নাহিদ রানা, ইবাদত দুজনই একটু ধরেন ব্যাক অফ লেন্থ বল করে অভ্যস্ত, পেসই তাদের মূল শক্তি। তাসকিনের ব্যাপারটাও মোরলেস ওই রকমই। যেটা ভালো হয়েছে যে তাসকিন প্রথম দিন তো বাংলাদেশের 3 পেসারই এলোমেলো বল করেছে, দ্বিতীয় দিনে তাসকিন যেটা করেছেন যে আমার যতটুকু আমি খেলা দেখেছি, পুরো খেলা তো দেখতে পারিনি, যে একটু ওপরে বল করার চেষ্টা করেছেন, মানে তার লেন্থটা চেঞ্জ করা বা তার লাইনটা চেঞ্জ করা, ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করা, ফ্রন্ট ফুটে নিয়ে আসা, মানে ডিফারেন্ট কিছু ট্রাই করেছেন বাকি দুজনের কাছে, যেটা আমরা পাইনি। সো আমার মনে হয়েছে যে পেস লাইন আপে একজন বাঁহাতি থাকলে হয়তো খুব ভালো হতো, বা 3 জন যদি 3 রকম বলার হতো ভালো হতো। এই যে আব্বাসের কথা আপনি বললেন, শাহিন শাফিদের কথা বললেন, দে আর অ্যাকচুয়ালি ডিফারেন্ট ব্লেন্ড অফ পেস বোলার্স। কিন্তু বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকটা একদম ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। আর এই টেস্টের কথা যদি আপনি বলেন, বাংলাদেশ 4th ডেতে, আমরা যখন আলোচনা করছি 4th ডে মর্নিং,
বাংলাদেশ এই চতুর্থ দিনে কোন অ্যাপ্রোচে ব্যাট করে, কত দূরে যায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন অ্যাপ্রোচে করা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় সেফটি ফার্স্ট। এখন অনেকেই বলবেন যে বাংলাদেশের জেতার জন্য যাওয়া উচিত, আমি সেটা ফিল করি জেতার জন্য যাওয়া উচিত, কিন্তু এই জেতার জন্য অতি আগ্রাসী হতে গিয়ে আপনি যদি 180 রান অল আউট হয়ে যান তাহলে কিন্তু বিরাট বিপদ। ব্যাপারটা হচ্ছে যে অ্যাটলিস্ট প্রথম দুটো সেশন বাংলাদেশ যদি লেটস সে তর্কের খাতে আমি ধরে নিচ্ছি যে 55 ওভার বা 57 ওভার খেলা হবে, বাংলাদেশ যদি এই 55-57 ওভার যদি 170-80 করতে পারে, লিডের সাথে 200 রানের মতো হয়ে যায়, মানে আমি যদি বাংলাদেশ ক্যাপ্টেন হইতাম, আমি পরের সেশনে যদি আমার কাছে এনাফ উইকেট থাকতো 10 ওভারে 60 করার টার্গেট নিতাম আমি, 60 থেকে 70, 310-15 পাকিস্তানকে অল আউট করার জন্য 100 ওভার, দিনের শেষ 10 ওভারে পাকিস্তানকে ব্যাটিং আনতাম। যদি উইকেট মনে হতো যে স্পিনারদের জন্য ভালো হচ্ছে, প্রয়োজনে স্পিনার দিয়ে ওপেন করাতাম অপারেট, ওদের 5 জন বা হাতি, আমি মিরাজকে দিয়ে ওপেন করাতাম। আমি কথার কথা বলছি। তো জিনিসটা হচ্ছে যে পাকিস্তানকে যদি কোনোভাবে 260+ যে কোনো টার্গেট বাংলাদেশ দিতে পারবে, এই টেস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে, বাট সেফটি ফার্স্ট। নিশ্চয়ই, কিন্তু যারা আসলে স্টার্ট করেছে দুই ওপেনার কেউই প্রথম ইনিংসে ক্লিক করতে পারেননি। দেখা যাবে আজকে সকালবেলা আমাদের যেটা হয়, প্রথম সকালটা আসলে জানি না, প্রথম সকালটা সব থেকে গুরুত্বপূর্ণ আমরা বলি, কিন্তু সেই সময়টাতেই তারা উইকেট হারিয়ে বসে। সেই জায়গায় আপনি কতটা আসলে ভরসা করতে পারছেন? বা আমরা দেখি প্রথম ইনিংসে খুব ভালো করেছে, 413কে আমি মোটামুটি ভালোই বাংলাদেশের জায়গা থেকে যদি চিন্তা করি, দেখা যাবে এখানে অন্যরকম এক বাংলাদেশকে দেখছি। কোনা আসলে বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টারদের যে বিষয়টা, যে ওই যে বলে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তো ওরকম আপনি যদি ফার্স্ট মর্নিংয়ে দেখেন যে বাংলাদেশ লাঞ্চ সেশন হইতে 75 রানে 4 উইকেট চলে গেছে, অবাক হওয়ার কিছু নাই। এটা খুবই নর্মাল আমাদের বাংলাদেশের সাপোর্টারের জন্য বা আমাদের জন্য। সো ওই জায়গাটা থেকে আপনার সাদমানের কথা বলেন বা জয়ের কথা বলেন বা 3 নাম্বার পজিশন হোয়াটএভার, আপনার ভরসাটা রাখতে হবে। ছোট্ট একটু যদি যুক্ত করতে চাই, পাকিস্তানের যে ডেবিউটেন্ট সেঞ্চুরি করলেন আজান, তার মাথায় বল লেগেছিল নাহিদ রানা, নিশ্চয়ই পড়েছেন যে তিনি ম্যাচ শেষে এসে বলেছেন বল লাগার পরে 4-5 মিনিট তো তিনি ব্ল্যাক আউটই হয়ে গেছেন, তারপর তার মনে হয়েছে এবার কিছু একটা করা দরকার, সে কে সেটা দেখানো উচিত, তিনি সেঞ্চুরি করলেন। একটা ব্যাপার হচ্ছে কি যে এর আগেও ইয়াসির আব্বাস আর কে যেন বাংলাদেশের এগেইনস্ট ডেবিউ হয়েছে, তারা সেঞ্চুরি করে গেছেন বাংলাদেশ, সম্ভবত 3 জন বা 4 জন, আমার মনে নেই। ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান টিম যখন একজন ইয়াং ওপেনারকে নিয়ে বাংলাদেশের মাটিতে ডেবিউ করার সাহস নিয়েছে, আপনার ওটা মাথায় রাখা খুব জরুরি যে এই ছেলেটার বা এই বাচ্চাটার ওই কোয়ালিটিটা আছে। আপনি তাকে টিকেট ফর গ্রান্টেড ধরতে পারবেন না, 3টা বাউন্সার মারবেন, ভয় পেয়ে আপনাকে উইকেট দিবেন, বা প্রথম ম্যাচটাকে তাকে এমনি দিয়ে দেওয়া যায়, ঠিক আছে দেখো ওরকম হবে না। সো ও যে ইনিংসটা খেলেছে, আমি বলবো যে এই ইনিংসটা দেখেও বাংলাদেশের এক্সপেরিয়েন্সড অনেক ক্রিকেটারের শেখার আছে, যে টেস্ট মানেই খালি এখনকার দিনে বকডাউন হয়ে ডট খেলা না। এবং আমি আবারও বলি, বাংলাদেশের এই ফার্স্ট ইনিংসে 500 করতে না পারার দায় বাংলাদেশের মিডল অর্ডারের। শান্ত যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে 100টা করে গেছেন, এবং মুশফিক যে নেগেটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাট করেছেন, লিটন যে বাজে শট খেলে আউট হয়েছেন, মিরাজ যে ধরনের রেকলেস শট খেলেছেন, আমার মনে হয়েছে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে 500 না করতে পারার দায় বেসিক্যালি এদের উপরে। বাট যেটা গেছে সেটা তো গেছে। আপনি আজানের কথা বলছিলেন যে একজন ইয়াংস্টারও দেখিয়ে দিয়েছেন যে ভালো উইকেটে, তার মধ্যে সেই কমিটমেন্টটা আছে যে কিছু একটা করতে হবে প্রথম ম্যাচে। এটা হয়তো অনেক সবার মধ্যেই কম বেশি থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে করতে পারা, যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাট করে যাওয়া এবং ভালো উইকেটের ফায়দা নিয়ে দ্রুত রান তোলার যে ব্যাপার। টেস্ট মানেই তো আপনি শুধু বকডাউন হয়ে ডট খেলবেন। আমি এসব ছোট করে ইম্প্যাক্ট করে নাম বলবো না, বাংলাদেশের একজন নির্বাচক তানজিদ তামিম লাস্ট ইয়ার সম্ভবত এনসিএল একটা ইনিংসে 100-র মতো স্ট্রাইক রেট 130-32 করেছিলেন। তানজিদ তামিমকে ডেকে বলা হয়েছিল এইভাবে টেস্ট খেলে তো হবে না। তানজিদ তামিম তখন জিজ্ঞেস করেছে, স্যার কীভাবে খেলতে হবে? আস্তে আস্তে খেলতে হবে। সো এই হচ্ছে আমাদের দেশের নির্বাচকদের চিন্তা ভাবনা। আপনি এখন থেকে 20 বছর আগে সেহবাগরা কীভাবে টেস্ট খেলে গেছে তারা বোধহয় দেখেন নাই। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে যে টেস্ট মানেই হচ্ছে যে আপনার ডট খেলে যাওয়া না, স্কোরিং অপরচুনিটি থাকলে এখনকার টেস্টে রানটা করতে হবে। সো আমি ফিল করি যে আজান সেটা দেখিয়েছেন, বিং দ্য ইয়াংস্টার, এবং বাংলাদেশের ক্রিকেটারদেরও যদি উইকেট সাপোর্ট করে, ব্যাটিং এর জন্য ভালো হয়, তাদের পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাটটা করা উচিত। এবং এখনো সুযোগ আছে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের জয়ের, এবং সেটা সেই সুযোগটা তারা অবশ্যই সুযোগ আছে। খুব ছোট করে একটু যদি ফুটবলে যেতে চাই, কোচ নিয়ে বেশ আলোচনা হচ্ছে, প্রচন্ড রকম আলোচনা, খুবই আলোচনা, টাইম বদলাচ্ছে। গতকালই ঘোষণা করার কথা ছিল, সেখান থেকে শোনা গেল যে 15 তারিখ হচ্ছে ডেডলাইন, তখন নাম আসবে, এবং আলোচনা করছে তারা। কি মনে হয় যে এর আগে একজন ব্রাজিলিয়ান কোচকে বাংলাদেশ হারিয়েছে, বাফুফে বলছে, সবাই খুব চিন্তায় আছে যে কেন রোজারিওকে হারিয়ে ফেললো বাংলাদেশ, সময় মতো কন্ট্যাক্ট করতে পারলো না। বাফুফে বলেছে কোনো চিন্তার কিছু নেই, তার মানে
বেস্ট কিছু পরিকল্পনা করছে, কি মনে হয় কি হচ্ছে আসলে কোচ ইস্যুতে? বেস্ট কিছু হবে কিনা কোনা এটা আসলে তখনই বলা যাবে যখন দল রেজাল্ট করবে। আপনি জিনেদিন জিদানকে নিয়ে আসেন, দল যদি রেজাল্ট না করে জিদানকেও চলে যেতে হবে। আমি এই কথাটা এই জন্য বললাম যে ফুটবলে কোচের চাকরিটা খুব ভয়ঙ্কর রকমের একটা তারা মিউজিক বাক্সপেটটা গুছিয়ে রাখে। এবং একই সঙ্গে আমি বোধহয় 5-6 দিন আগে আপনার টিটু ভাইয়ের একটা কমেন্ট শুনলাম যে এশিয়ান সার্কিটের অভিজ্ঞতা থাকতে হবে হ্যান ত্যান। এটা শোনার পর না বাকি বক্তব্যটা আমার শুনতে ইচ্ছা করে নাই। হ্যাঁ, কিন্তু তারা যাদেরকে চুজ করেছে 6 জন হতে সবাই পারে। ইউরোপিয়ান, সো জিনিসটা হচ্ছে যে আপনি জানেন না কোন কোচ কি ডেলিভার করতে পারবে। আপনারা কোচের যে সিভি গুলো পেয়েছেন কোচদের, সেই সিভির উপরেই তো নেবেন। উনি কোথায় কোচিং করিয়েছেন সেটা তো আপনি জানেন। এশিয়ান কেন হইতে পারে তিনি ধরেন পালমেরাসে কোচিং করিয়েছেন, হইতে পারে তিনি নিউজিল্যান্ডে কোচিং করিয়েছেন। বাংলাদেশ কি ধরনের ফুটবল খেলতে চায়, কোন ব্র্যান্ডের ফুটবল খেলতে চায়, এই প্লেয়ারদের নিয়ে কি ফুটবল খেলা সম্ভব, যে কোচ ওইটা করতে পারবে আপনি তাকে নিয়ে আসেন। ওই কোচ যদি ভুটানের কোচ হয় আপনি ভুটানের কোচ নিয়ে আসেন। আমার লজিকটা খুব সিম্পল। আপনার রিসোর্স কি সেটা হিসেব করে আপনি তারপরে আগাবেন, এবং ওই রিসোর্সটা যিনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। অনেক কোচ আছে খুব ভালো ভালো প্লেয়ার নিয়েও দল ভালো খেলাইতে পারে না, বাট দেয়ার আর সাম মিডিওকার কোচ যারা মিডিওকার প্লেয়ার নিয়েও ভালো রেজাল্ট বের করতে পারেন। সো বাংলাদেশের দরকার ওরকম কোচ যিনি এই দলটাকে ফুল পোটেনশিয়াল বের করে আনতে পারবেন, এবং প্লেইং স্টাইল বলেন, মেথড বলেন, হোয়াট এভার ইউ নেম ইট, এই কোচ এই দলকে ওই বেস্ট পসিবল এফোর্টটা বের করে বাংলাদেশকে জেতাতে পারবেন। কেননা এই যে মানে বিদেশি প্লেয়ার যারা এসেছেন, বিদেশি বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ার যারা এসেছেন, অনেক প্লেয়ারই তো এসেছেন, তাতে কি বাংলাদেশের ওভারঅল ইন্টারন্যাশনাল রেজাল্টে খুব পরিবর্তন এসেছে? কোনো পরিবর্তন হয়নি, বরং আমরা যদি শুধুই রেজাল্ট দেখি, স্কোয়াড না দেখে, টিম না দেখে, দেখা যাবে রেজাল্ট আমাদের আরো খারাপ হয়েছে। তার মানে হচ্ছে আমরা রেজাল্ট বের করতে পারিনি। রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবলটা খেলতে হবে, এবং রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল খেলার জন্য এই প্লেয়ারদের সেই সামর্থ্য আছে। দিন শেষে রেজাল্টটাই সব, ফুটবলে তো অন্তত তাই। নিশ্চয়ই যেটা বললেন, নিশ্চয়ই বাফুফে বাংলাদেশের ফুটবলের ভালো, তারা আমাদের চেয়ে সব থেকে বেশি ভালো চায়, সেটা আমরা বিশ্বাস করি। নিশ্চয়ই তাই হবে, সব দিক থেকে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে সেই প্রত্যাশাই রাখতে চাই। দেব চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ক্রিকেট আর ফুটবল নিয়ে। আমাদের সাথে এই আলোচনা এতক্ষণ ছিলেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ৭১-এর সাথেই থাকুন।